একটি মেয়ে ঘন জঙ্গলে একটি পুরনো গাছের নিচে বসেছিল। তার চোখ থেকে অশ্রু অবিরাম বয়ে যাচ্ছিল, যেন প্রতিটি ফোঁটা তার হৃদয়ের ব্যথা বলে দিচ্ছিল। সে এমনি এমনি কাঁদছিল না, মনে হচ্ছিল যেন তার ভেতরে কিছু ভেঙে গেছে, এমন কিছু যা হয়তো আর কোনো দিন জোড়া লাগবে না। ঠিক তখনই ঝোপ থেকে একটা সরসর শব্দ শোনা গেল। আলিয়া মাথা তুলল। একটা সাপ তার দিকে হেঁটে আসছিল। ভয়ে আলিয়া পিছিয়ে গেল। সে উঠে দৌড়ে পালাতে যাচ্ছিল, এমন সময় সাপটা মানুষের গলায় বলল, থাম মেয়ে, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, শুধু আমাকে তোমার ওড়নার আঁচলে লুকিয়ে রাখো। একজন সাপুড়ে আমার পেছনে লেগেছে, যদি সে আমাকে ধরে ফেলে তাহলে আমার প্রাণ নিয়ে নেবে। আলিয়া স্তব্ধ হয়ে গেল। কথা বলা সাপ, এ তো কোনো গল্পের মতো লাগছিল। কিন্তু যখন সে দেখল যে সত্যিই একজন সাপুড়ে ওই দিক থেকেই দৌড়ে দৌড়ে এসে যাচ্ছে, তখন তার ভেতরের ভয় এক ধরনের মায়ায় পরিবর্তিত হলো। সে তাড়াতাড়ি সাপটাকে তুলে নিয়ে নিজের আঁচলের ভাঁজে লুকিয়ে ফেলল। অল্প সময়ের মধ্যে সাপুড়ে হাঁপালে হাঁপাতে তার সামনে এসে বলল, ও মেয়ে, তুই কি কোনো সাপকে এদিকে দৌড়ে যেতে দেখেছিস? আলিয়া ভয়ে ভয়ে মাথা নাড়ল। না বাবা, আমি তো কোনো সাপ দেখিনি। সাপুড়ে কিছু না বলেই সামনে চলে গেল। কয়েক মুহূর্ত পর আঁচলের ভেতর থেকে সাপ বেরিয়ে এসে বলল, ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। কিন্তু তুমি এখানে একা কেন, আর তাও এই অবস্থায়? তুমি তো গর্ভবতী লাগছ। এটা শোনার পর আলিয়ার চোখে আবার অশ্রু এসে ভরল। তুমি জানো না, সে বলল, আমি আমার নিজেরই জীবন নষ্ট করে ফেলেছি, নিজেরই সুখের দরজা নিজে বন্ধ করে দিয়েছি। এখন এই জঙ্গলে এসে শুধু নিজেকে শাস্তি দিচ্ছি। সাপটি আস্তে করে বলল, কি হয়েছিল বলতো আমাকে? আলিয়া গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল, আমি আমার মা বাবার একটাই সন্তান ছিলাম। তারা আমাকে খুব ভালোবাসত, হয়তো দরকারের চেয়েও বেশি। আমার সব জেদ পূরণ হতো, সব ভুল মাফ, আর এই ভালোবাসাই আমাকে বিগড়ে দিল। আমাদের গ্রামে আমার 2 সহেলি ছিল। প্রতিদিন তাদের কাছেই যেতাম, আড্ডা দিতাম, হাসতাম। একদিন যখন আমি সেলাই শিখতে আমার সহেলির বাড়ি যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তায় এক ছেলেটা আমাকে প্রতিদিনই দেখে। প্রথমে আমি তাকে উপেক্ষা করতেই থাকলাম, কিন্তু প্রতিদিনই সে ওখানেই দাঁড়িয়ে থাকত, আর ধীরে ধীরে তার উপস্থিতি আমি টের পেতে লাগলাম। সে শুধু দাঁড়িয়ে থাকত, কিছুই বলতো না, কাছে আসতও না। কিন্তু যখন আমি ওদিক দিয়ে যেতাম, সে শুধু আমাকে দেখত আর মুচকি হাসত। কিন্তু কে জানে কেন, কোনোদিন যদি সে না দেখা দিত, আমার ভেতরে অস্থিরতা শুরু হয়ে যেত। কয়েক মাস ধরে এই চলতেই থাকলো। একদিন সেই ছেলেটা সাহস করে আমার পথ আটকে দাঁড়ালো। আলিয়া, আমার তোমাকে কিছু বলার আছে, সে বলল। আমি খানিকটা চমকে উঠলাম, কিন্তু সেখানেই থেমে গেলাম। আমি গ্রামের উকিলের ছেলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি আমার মা বাবাকে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়ে দেব। তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত আনন্দ ছিল। ছেলেটা ছিল সুন্দর, ভদ্র, আর আমার দিকে এমন সচ্চোখে তাকাচ্ছিল যে না বলা কঠিন ছিল। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, তোমার মা বাবাকে আমার বাড়ি পাঠিয়ে দাও। আমার বিশ্বাস, বাবা না করবেন না। সেদিন আমরা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকলাম, আর প্রথমবার আমার মনে হলো হয়তো এটাই ভালোবাসা। সেই অনুভূতি যা মনকে হালকা করে দেয়। আর প্রথমবার আমি সত্যিই কারো সাথে মহব্বত করতে শুরু করেছিলাম। কিছুদিনও যায়নি, এক দুপুরে হঠাৎ খালিদের মা বাবা তার বাড়িতে পৌঁছে গেল। তারা সরাসরি মূল কথা এলো, আমাদের আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ের দরকার। খালিদের বাবা বললেন, আমাদের ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আর আমরা জানি আপনার মেয়েও তাকে পছন্দ করে। যখন দুজনই রাজি, তখন আমাদের কি আপত্তি থাকতে পারে? তাদের কথা শুনে আলিয়ার মা বাবা পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন, যেন কেউ তাদের পায়ের তলার মাটি টেনে নিয়েছে। এই সম্পর্ক সম্পর্কে তো তাদের কোনো ধারণাই ছিল না। সন্ধ্যায় তারা আলিয়াকে ডাকলেন, বেটি, এসব কি সত্যি? আলিয়া ইতস্তত করে বলল, হ্যাঁ আব্বু, খালিদ আমার কাছে কয়েকদিন আগেই তার ভালোবাসার কথা বলেছিল, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। আমি তাকে ভালোবাসি, আপনারাও তার প্রস্তাব মঞ্জুর করে নিন। কিন্তু আলিয়ার বাবার মুখে যে কঠোরতা এসে গেল, তা যেন কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। ওই খালিদটা, সে একটা আয়াস ছিলে, মদ খায় আর কুখ্যাতও বটে। আমরা তাকে বহুবার বাজারে ঝগড়া করতে দেখেছি। সে তোমাকে কখনোই সুখী রাখতে পারবে না।
মাও অশ্রুভেজা গলায় বললেন, বেটি, আমরা কিভাবে তোকে এমন ছেলের হাতে তুলে দিই? তুই আমাদের সম্মান। কিন্তু তখন আলিয়া ছিল প্রেমের নেশায় মাতাল। আপনারা ভুল করছেন। সে কাঁদতে কাঁদতে বলল, খালিদ তেমন নয় যেমন আপনারা ভাবছেন। সে আমাকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা। কিন্তু মা বাবা মাথা নেড়ে দিলেন, না, এই বিয়ে কখনো হবে না। সেই রাতে আলিয়া নিজেকে ঘরের ভেতর বন্ধ করে নিল। অশ্রু ঝরতেই রইল। দেওয়ালের সাথে কথা বলতে লাগল। তার কাছে খালিদ শুধু একজন ছেলে ছিল না, সে ছিল তার স্বপ্ন। সে সব যা সে তার জীবনে চেয়েছিল। কয়েকদিন পর যখন সে খালিদের সাথে দেখা করল, তখন তার চোখে জল আর ঠোঁটে প্রশ্ন ছিল। আমার আব্বু কোনোদিনই রাজি হবেন না, সে বলল। খালিদ তার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, তাহলে ওদের কাছে কেন জিজ্ঞেস করছো? আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব, পরে সবাইকে ম্যানেজ করে নেব। সেই মুহূর্ত, সেই একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল। সেদিন রাতে আলিয়া তার বাড়ির দোরগড়া পেরিয়ে গেল। পেছনে ফিরে তাকালো ও দেখেনি। শহরে পৌঁছে তার একটা ছোট ঘর ভাড়া নিল। দেওয়ালে পুরনো রং ছিল, কিন্তু তাদের মনে গড়ে উঠেছিল এক নতুন পৃথিবী। আলিয়ার মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে আব্বু রাজি হয়ে যাবেন, সে প্রতিদিনই বলতো। আর খালিদ হেসে বলতো, হ্যাঁ, কেন নয়, সব ঠিক হয়ে যাবে। শুরুর দিকে খালিদকে অনেক বদলা যাওয়া লাগল। সে তাকে ফুল এনে দিত, বাজারে বেড়াতে নিয়ে যেত, আর প্রতিশ্রুতি দিত যে সে তাকে রানী বানিয়ে দেবে। কিন্তু অল্প কয়েক সপ্তাহের মধ্যেই আসল চেহারা সামনে এলো। এক সন্ধ্যায় যখন আলিয়া রান্না করছিল, তখন দরজার পেছন থেকে মদের গন্ধ এলো। সে গিয়ে দেখল খালিদ বন্ধুদের সাথে বসে আছে, নেশায় চুর, হেসে যাচ্ছে। সে চমকে গেল। খালিদ, তুমি এটা কি করছো? খালিদ হেসে বোতলটা নামিয়ে রাখল। আরে এত কি হয়েছে, একটু আড্ডা দিচ্ছি। আলিয়ার ভেতরের সব আশা একসাথে ভেঙে পড়ল। আমার আব্বু ঠিকই বলেছিলেন, সে কাঁপা গলায় বলল, তুমি বলেছিলে তুমি নেশা করো না, তুমি মিথ্যাবাদী খালিদ। খালিদের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়ালো আর কিছু না বলে তাকে ধাক্কা দিল। আমার ব্যাপারে নাক গলাবে না, সে গর্জে উঠল। তুমি কে যে আমাকে থামাবে? সেই রাতে আলিয়া প্রথমবার বুঝল, প্রেম যখন অন্ধ হয়ে যায় তখন জীবনকে দেখা বন্ধ করে দেয়। খালিদের রাগ আর তার মারধর সহ্য করে আলিয়া এমন স্তব্ধ হয়ে গিয়েছিল যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। কয়েকদিনের সংসারই তার স্বপ্নের মহল গুড়িয়ে দিয়েছিল। এখন খালিদ তার ইচ্ছে মতোই জীবন কাটাচ্ছিল। প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরত, বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকত, আর সামান্য কথাতেই ঝগড়া করে আলিয়ার ওপর হাত তুলত। তার স্ত্রীর কি মনে হয়, সে কি চায়, এসবের কোনো পরোয়া তার ছিল না। মনে পড়ত সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা আর তাদের ঘরই ছিল তার সারা দুনিয়া। এখন সেই স্মৃতিগুলোই তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে পোড়াতে লাগল। সে মেয়ে যে একসময় ভালোবাসার আলিঙ্গনে বড় হয়েছিল, এখন কঠিন পাথরের মতো বাস্তবতার সামনে একা পড়ে গেছে। কিন্তু মনে কোথাও এখনও আশার একটা ক্ষীণ আলো জ্বলছিল। হয়তো এটাও একদিন কেটে যাবে, হয়তো খালিদ শুধরে যাবে, নেশা ছেড়ে দেবে, তার সাথে ভালোবেসে ব্যবহার করবে। কিন্তু খালিদ বদলানোর কোনো নামই নিল না। পঞ্চম মাসে যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল মেয়ে হবে, তখন সেই কথাগুলোই আলিয়ার দুনিয়া বদলে দিল। বাড়ি ফিরে খালিদ চেঁচিয়ে উঠল, আমি এই মেয়েটাকে এই দুনিয়ায় আসতে দেব না। তুমি এখনই গর্ভপাত করিয়ে ফেলো, আমি মেয়ে চাই না। আলিয়ার ভেতরে এক ঝড় উঠল। সে তাকে মনে করিয়ে দিল, আমরা যা করেছি তা আমাদের ভালোবাসার জন্যই করেছি। এই বাচ্চা আমাদের ভালোবাসারই নিদর্শন। কিন্তু তার কথায় কোনো প্রভাব পড়ল না। খালিদ বারবার চাপ দিতে লাগল, তাকে মারধর করল, ভয় দেখালো, আর গর্ভপাতের জন্য জোর করতে লাগল। প্রতিদিন তার গলায় আরও কঠোরতা বাড়তে লাগল, আর আলিয়ার কষ্ট আরও গভীর হতে থাকল। একদিন খালিদ জোর করে তাকে হাসপাতাল নিয়ে গেল এবং স্পষ্টভাবে বলল, তুমি একটু গোলমাল করলে দেখবে, ভোগাবে, এই বাচ্চা বাঁচবে না। কিন্তু ঠিক সেই হাসপাতালের বাইরেই সে চিৎকার করে বলে উঠল, আমি এটা হতে দেব না, এটা আমার বাচ্চা। আর তারপর যেন কোনো ওড়নার মতো নিজেকে ঢেকে দৌড়ে পালালো। খালিদের চোখকে ফাঁকি দিয়ে সে সেখান থেকে বেরিয়ে এলো। কিন্তু যাবে কোথায়? বাড়ি থেকে পালিয়ে যে পা বাড়িয়েছিল, এখন আর সে বাড়ি ফিরতে পারে না। মা বাবার সামনে তার মুখ কি বলবে? আত্মীয় স্বজনের মাঝে তার কি মান সম্মান থাকবে? সাহায্য কার কাছ থেকে চায়? দুনিয়া হঠাৎ যেন তার জন্য বন্ধ হয়ে গেল,
আর তাই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। খালিদের চোখের আড়ালে থাকার জন্য সে জঙ্গলের দিকে হাঁটা দিল। সেই জঙ্গলটা গ্রাম থেকে অনেক দূরে আর ঘন ছিল, এমন এক জায়গা যাকে নিয়ে লোকজন নানান গল্প বলতো। এবার সে শুধু বাঁচার কথাই ভাবল না, সে ভাবছিল কিভাবে নিজে আর তার অনাগত সন্তানকে নিয়ে একটা নিরাপদ পথ খুঁজে বার করা যায়। হাঁটতে হাঁটতে আলিয়া জঙ্গলে পৌঁছে গেল। চারদিকে চোখ বুলিয়ে সে দেখল দুইটা উঁচু গাছের মাঝে একটা পুরনো কুঁড়েঘর, যেন সময় তাকে ভুলে গেছে। সে ক্লান্ত, ভেঙে পড়া আর অসহায় ছিল, তাই ওই কুঁড়েঘরকেই নিজের আশ্রয় বানালো। দিন কেটে যেতে লাগল, সে সেখানেই থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকল। হে খোদা, আমি আমার মা বাবার অবাধ্যতা করেছি, এটাই আমার শাস্তি, আমাকে মাফ করে দাও। তার দোয়ায় ছিল ব্যথা, অনুশোচনার ভার আর একজন মা হওয়ার প্রস্তুতিও। কিন্তু এক রাতে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হলো। কোনো জন নেই, কোনো সহায় নেই। জঙ্গলের স্যাঁতস্যাঁতে পরিবেশ আর নিস্তব্ধতা তার চিৎকারে কেঁপে উঠল। সে কাতরাতে লাগল, আল্লাহকে ডাকতে লাগল। আর ঠিক তখনই সে দেখল পাশের ঝোপ থেকে একটা সাপ তার দিকে হেঁটে আসছে। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে আল্লাহ, এবার তুমিই হিফাজত করো। সে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। সাপটা তার চারপাশে ঘুরতে লাগল, যেন তাকে পাহারা দিচ্ছে। আর তারপর যেন কোনো অলৌকিক ঘটনায় সেই রাতেই তার মেয়েটার জন্ম হল। ক্লান্ত আলিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আস্তে করে বলল, ধন্যবাদ, তুমি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিলে। সাপটার চোখে এক অদ্ভুত চকমক ছিল। সে হালকা হাসি নিয়ে বলল, আমাকে চিনতে পারোনি আলিয়া? আমি সেই সাপ যাকে একদিন তুমি এই জঙ্গলে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে। আলিয়া থমকে গেল। বহু বছরের পুরনো স্মৃতি এক ঝটকায় ফিরে এলো। এটাই সেই সাপ যে একদিন তার কাছে সাহায্য চেয়েছিল, আর যাকে সে নিজের ওড়নার আঁচলে লুকিয়ে সাপুরের হাত থেকে বাঁচিয়েছিল। সে নিজের নবজাত মেয়ের নাম রাখল সাবা, যার মানে আলো। আর সত্যি, সাবা তার অন্ধকার জীবনের একটা ছোট্ট আলোক রশ্মি হয়ে উঠল। সাপটি এখন তাদের সঙ্গী হয়ে গেল। কখনো সাবার সাথে খেলত, কখনো আলিয়ার পাহারায় থাকত। সময় কেটে যেতে লাগল। আলিয়ার দুঃখ ধীরে ধীরে সাবার হাসির মধ্যে মিশে যেতে লাগল। একদিন যখন সাবা বাইরে খেলছিল, সাপটি দুইটি ছোট বাচ্চাকে নিয়ে কুঁড়ে ঘরে এলো। সাবা খুশিতে লাফিয়ে উঠল, এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছো? এরা কি আমাদের সাথে খেলবে? কিন্তু আলিয়া যখন ওই বাচ্চাগুলোর দিকে তাকালো, তার হৃদয় ধক করে উঠল। সে কঠোর গলায় জিজ্ঞেস করল, এই বাচ্চারা কারা? কোথা থেকে এনেছো? সাপটি গম্ভীর সুরে জবাব দিল, এরা তোমার স্বামী খালিদের ছেলে। সে আবার বিয়ে করেছে আর এই যমজ বাচ্চাদের বাবা হয়েছে। সে তোমার জীবন বরবাদ করেছিল, এখন ওরও সন্তানের বিচ্ছেদের কষ্ট অনুভব করা উচিত। আমি ওদের উঠিয়ে এনেছি যাতে সে বুঝতে পারে একজন মায়ের কষ্ট কী রকম। আলিয়ার মুখে এক গভীর নীরবতা নেমে এলো। সে কয়েক মুহূর্ত ওই বাচ্চাদের দিকে তাকিয়ে রইল, তাদের নিরীহ মুখ, তাদের নিশ্চিন্ত শ্বাস প্রশ্বাস। তারপর বলল, না, এটা ঠিক হচ্ছে না। যদি খালিদ নিষ্ঠুরও হয়ে থাকে, এই বাচ্চাদের মায়ের দোষ কি? আমি কি সেই একই কাজ করব যা সে আমার সাথে করেছে? আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারি না। ওদের ফেরত নিয়ে যাও। সাপটি হতবাক হয়ে গেল। কিন্তু তুমি কি বুঝতে পারছো না, এটা তোমার বদলা নেওয়ার সুযোগ? আলিয়া আস্তে কিন্তু দৃঢ়ভাবে বলল, বদলার চেয়ে বড় জিনিস হলো মানবতা। আমি অনেক ভুল করেছি, এখন আর কারও সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে পারি না। সাপটি মাথা নিচু করে রইল। পরের দিনই সে বাচ্চাদের ফিরিয়ে তাদের বাড়িতে রেখে এলো। যখন খালিদ তার নিখোঁজ যমজ ছেলেদের আবার দেখল, সে পাগলের মতো কেঁদে উঠল। হয়তো তখনই প্রথম সে বুঝল সন্তান হারানোর কষ্ট কী জিনিস। বছর কেটে গেল, সময় তার দাগ রেখে গেল, কিন্তু জঙ্গলের সেই কুঁড়েঘরটি এখনও দাঁড়িয়েছিল। সাবা তখন তরুণী হয়ে উঠেছে, ঝকঝকে চোখ আর মনে অগণিত আশার আকাশ নিয়ে। আলিয়া বুড়ি হয়ে গিয়েছে, কিন্তু এখন তার মুখে শান্তি ছিল। আর সেই সাপ, সে এখনও ওখানেই ছিল, পাহারাদারের মতো আলিয়া আর সাবার হিফাজত করছিল। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় সাবা তাকে ডাকত, বন্ধু, তুমি কি ক্লান্ত হও না? আর সাপটা হেসে বলতো, রক্ষকেরা কখনো ক্লান্ত হয় না সাবা।
একদিন জঙ্গলের নীরবতা হঠাৎ অদ্ভুত এক শব্দে ভেঙে গেল, কারো হোঁচট খাওয়া, কারো কান্নার শব্দে। আলিয়া কুড়েঘর থেকে বাইরে তাকিয়ে দেখল এক বুড়ো লোক গাছের ফাঁক দিয়ে টলটলে হাঁটছে। তার কাপড় ছেঁড়া, শরীর ক্ষতচিহ্নে ভরা, চুলে ধুলো আর পাকার রেখা। ওই মানুষটা কোনো অজানা লোক ছিল না, সে ছিল খালিদ। সেই মানুষ যে একসময় আলিয়ার জীবনকে নরক বানিয়েছিল। খালিদ আলিয়াকে দেখতে না দেখতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল, মাটি তুলে মাথায় ছুঁড়তে লাগল আর ভাঙা গলায় বলল, আলিয়া, আমি তোমার সাথে অনেক জুলুম করেছি, আল্লাহ আমাকে তারই শাস্তি দিয়েছে। আলিয়া গভীর শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, খালিদ, আমি কোনোদিন তোমার জন্য বদদুয়া করিনি, কিন্তু তুমি যা আমার মেয়ের সম্পর্কে বলেছিলে সেই ক্ষত আজও তাজা। খালিদ কাঁদতে লাগল, আমাকে মাফ করে দাও আলিয়া, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। যে রোগ আমাকে ধরে ফেলেছে তা আমাকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। আমি আমার ছেলেদের সব কিছু দিয়েছি, কিন্তু বদলে তারা আমাকে গৃহহীন করে দিয়েছে। বহুদিন ধরে আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্থ। এখন তো নিজের শ্বাসের শব্দও ভয় ধরিয়ে দেয়। তার কথায় ছিল ব্যথা, কিন্তু আলিয়ার চোখে ছিল না মায়া, ছিল সত্য। খালিদ, সে বলল, এসব তোমার নিজের কর্মফল। যদি তুমি তখন ছেলেমেয়ের মধ্যে ভেদাভেদ না করতে, তাহলে হয়তো আজ তোমার ছেলেরা তোমাকে এভাবে ঠেলে বের করে দিত না। যে মেয়েকে তুমি বোঝা মনে করেছিলে, আজ তুমি তার ভালোবাসা পাওয়ার যোগ্যই নও। ঠিক তখনই সাবা কুড়েঘরের কাছে এসে দাঁড়ালো। খালিদের চোখ তার উপর পড়তেই সে যেন পাথর হয়ে গেল। তার চোখে ছিল বিস্ময় আর অনুতাপের মিশ্রণ। সাবা আমার বাচ্চা, সে বলল, আর তাকে বুকে জড়িয়ে ধরতে এগিয়ে এলো। কিন্তু আলিয়া তার সামনেই দাঁড়িয়ে গেল। থামো, সাবা শুধু আমার মেয়ে, তার তোমার মতো বাবার কোনো দরকার নেই। তুমি যেতে পারো খালিদ, যে শাস্তি তুমি পেয়েছ সেটাই তোমার জন্য যথেষ্ট। খালিদ হাত জোড় করল, তার গলা কাঁপছিল। বেটি, আমাকে মাফ করে দাও, আমি তোমার মায়ের সাথে ভীষণ অন্যায় করেছি। এখন বুঝতে পারছি আল্লাহর মার কাকে বলে। চোখে জল নিয়ে সে জঙ্গলের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সাবা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে তার বাবার জন্য একটুও ভালোবাসা ছিল না, কারণ সে নিজের মায়ের কাছ থেকে সব শুনে রেখেছিল। তার কাছে এখন একটাই সম্পর্ক গুরুত্বপূর্ণ, তার মায়ের। দিন কেটে যেতে লাগল। এখন আলিয়া শান্তিতে ছিল, কিন্তু তার একটাই দুশ্চিন্তা রয়ে গেল, সাবার ভবিষ্যৎ। সে চাইতো তার মেয়ে যেন একটা সম্মানজনক আর সুখী জীবন পায়। যেসব সে কখনো পায়নি, সবই যেন সাবা পায়। এই ভাবনায় ডুবে সে একদিন জঙ্গলের ধারে বসেছিল। ঠিক তখনই সেই সাপটা এসে হাজির হলো, যে বহু বছর ধরেই ছিল তাদের রক্ষক। আলিয়া, সে বলল, তোমার দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে। পাশের নদীর ধারে একটি পুরনো কুঁয়ো আছে, তার ভেতরে ধনরত্ন লুকানো আছে। সেগুলো নিয়ে নাও আর তোমার মেয়ের জন্য নতুন জীবনের শুরু করো। সাপটা সত্যি সঠিক বলছিল। সে নিজেই সেখানে গিয়ে কিছুক্ষণ পর সোনার উপর মুদ্রা আর রত্নে ভরা একটা থলে নিয়ে ফিরে এলো। নাও, এর দিয়ে সাবার জন্য একটা ভালো বাড়ি বানাও আর তার বিয়ে করে দাও কোনো সৎ মানুষের সাথে। আলিয়ার চোখে জল এসে গেল। সে সেই ধনরত্ন দিয়ে শহরে একটা বড় বাড়ি বানালো আর সাবার বিয়ে দিল এক সৎ যুবকের সাথে। সেই বিয়ে গোটা শহরের আলোচনার বিষয় হয়ে উঠল। একটা এমন গল্প যেখানে ব্যথার ভেতর থেকেও মানবতার জয় হয়েছিল। কিন্তু আলিয়া তার পুরনো সঙ্গীকে ভোলেনি। প্রতি সপ্তাহে সে জঙ্গলে যেত, সেই কুড়েঘর পর্যন্ত, আর সেই সাপের সাথে দেখা করত। দুজন অনেকক্ষণ কথা বলতো, যেন পুরনো দুই বন্ধু পুরনো স্মৃতি ফিরিয়ে নিচ্ছে। আর গল্প এখানেই শেষ নয়। সেই সাপ, সেই জঙ্গল, সেই কুড়েঘর সবই প্রমাণ যে নেক কাজ কখনো ব্যর্থ যায় না, আর যে ক্ষমা করতে পারে সেই সবচেয়ে বড় বিজয়ী। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।